Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and we can get শান্তি রক্ষার জন্য স্পেশাল টিম কি করবে? কার সাথে কথা বলবে? মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তী সরকার কোথায় আছেন দিদি? কারণ এরকম কথা বলার চেয়ে মনে হয় না বলাই ভালো। দেখুন, বাংলাদেশটা একটা অন্য দেশ, ভারতবর্ষটা একটা অন্য দেশ। একটা দেশ আর একটা দেশের সম্বন্ধে যদি কিছু করে সেটা সেই দেশকে করতে হয়। আমরা দুঃখিত, আমরা মর্মাহত, অনেক মানুষ আগেও মারা গেছে, এখনো অত্যাচারিত হচ্ছে, আগেও আন্দোলনেও অনেক ছাত্রছাত্রীরা মারা গেছে এবং আজও তার রেস চলছে। এবং আমরা তো কেউ ঘটনাটাকে সমর্থন করছি না, যে কোনো ঘটনায় যে কোনো ধর্মের ওপরেই হোক না কেন আমরা সেটাকে সমর্থন করি না, কিন্তু এক্ষেত্রে আমাদের ভূমিকা খুব লিমিটেড। তার কারণ এটা হচ্ছে, যেহেতু আমরা আলাদা দেশ, বাংলাদেশ আলাদা দেশ, এটা ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারি, বলে অ্যাকশন নিতে পারি। আমরা এটুকু বলতে পারি যে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি। কাজেই আমাদের বক্তব্য খুব পরিষ্কার, কোনো ধর্মের ওপরেই, কোনো বর্ণের ওপরেই, কোনো জাতির ওপরেই কোনো অত্যাচারই আমরা মানি না, না হিন্দু, না মুসলমান, না শিখ, না খ্রিস্টান, আমরা সবাই এক, এটাই আমাদের প্রিন্সিপাল। সুতরাং বুঝলে, আমার কথা দিয়ে বুঝতে পারলেন, আমরা যেসব ঘটনা আজ নয় গত 1 বছর ধরে ঘটছে, প্রত্যেকটা ঘটনার জন্যই আমরা দুঃখিত। কিন্তু দুঃখিত হলেও আমরা যেহেতু একটা অন্য দেশের নাগরিক এবং আমাদের স্টেট গভর্নমেন্ট আছে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টও আছে, সুতরাং এটা জিওআই মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট। এটা বোথ দ্য কান্ট্রিজ কথা বলতে পারে, সেটেল করতে পারে। এক্ষেত্রে আমাদের তো কোনোভাবে ইনভলভ করা হয় না এবং আমরা জানিও না। তিস্তার ব্যাপারে চুক্তি হয়ে গেছিল, আপনারা জানেন, যে আমাদের জানানো হয়। কাজে আমাদের দিক থেকে আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশও আমাদের ইন্ডিয়াকে নিশ্চয়ই ভালোবাসে, বাংলাকেও ভালোবাসে। আমাদের ভাষা, সাহিত্য, পোশাক পরিচ্ছদ সবই এক। রাজনৈতিকভাবে যাই মতাভেদ থাকুক না কেন আমরা এটা নিশ্চয়ই চাই না যে কোনো ধর্মে ধর্মে বিভেদ হোক এবং তার কোনো রেশ কারো উপর পড়ুক, এটা আমরা কখনোই চাই না। এবং সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছেন তারাও তো পার্টিকুলার একটা ধর্মের বিরুদ্ধে প্রচন্ড একটা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নেন। আমরা মনে করি কোনোটাই ঠিক নয়। মন্দিরও থাকবে, মসজিদও থাকবে, গুরুদ্বারাও থাকবে, গির্জাও থাকবে, ধর্ম যার যার, আপনার উৎসব সবার। আমরা শান্তির পক্ষে, আমরা উন্নয়নের পক্ষ, ধর্মীয় মতামত প্রত্যেকে যেন পালন করতে পারে তার স্বাধীনতা অনুযায়ী আমরা এটার পক্ষে। পার্লামেন্টে যা স্ট্যান্ড নেয় সেটা আমাদের ইন্ডিভিজুয়াল কারো ব্যাটার নয়। এই ম্যাটারটা নিয়ে স্ট্যান্ড নেবে তৃণমূল কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান আমি, লোকসভা এবং রাজ্যসভায়। কিন্তু লোকসভায় আমাদের লিডার আছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, চিফ হুইপ আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং রাজ্যসভায় আমাদের লিডার আছে ডেরেক ওব্রায়েন, ডেপুটি লিডার। মমতা ব্যানার্জির ভিডিও তো আপনারা দেখলেন। এরপরে আমরা আপনাকে আজকের ডেটে ভাইরাল একটি মুসলিম 12 বছরের ছেলের ভিডিওটি দেখাবো। এই ভিডিও সম্বন্ধে আমি কিছু বলবো না, আপনারা নিজেরাই দেখুন ভিডিওটি। तो मैं कहता हूँ मेरा भाई, तू आगा जहाँ मस्जिद को तोड़ के मंदिर बना रहा है, हम कई जगह मंदिर को तोड़ के मस्जिद बनाएंगे। चाहे कोई ऐसी मंदिर हम तोड़ते, चाहे कोई ऐसी मंदिर, वहाँ मस्जिद बनेगी तो बनेगी। वहाँ मस्जिद बनेगी या जहाँ मंदिर बन रहा है वहीं उसे तोड़ के बनाया जाएगा? उसी को तोड़ के बनाया जाएगा। तोड़ के मंदिर? अच्छा, आपको मंदिर से समस्या है? हाँ है। तो मोहम्मद शबीर 12 साल के हैं, पढ़ाई कितना किया आपने? आज तक नहीं, बिल्कुल पढ़ाई नहीं किया। इसके लिए किसने प्रेरित किया मुझे नहीं पता, लेकिन आखिर ये मानसिकता कहाँ से आती है, इनको ये बातें कौन सिखाता है? बहुसंख्यक समाज वाले, हिंदुस्तान के 100 करोड़ हिंदुस्तान वाले हिंदुओं के इस देश में एक मोहम्मद समीर 12 साल का ये कहता है कि जो कोर्ट के आदेश पर अयोध्या में राम मंदिर बना है, एक वक्त आएगा कि हम उसे तोड़ेंगे और वहाँ मस्जिद बनाएंगे। सोचिएगा, एक बार जरूर सोचिएगा कि मानसिकता कहाँ से आती है। और यहाँ पर खड़े लगभग 150 हिंदू आराम से सुन लेते हैं इस बात को। यही सहिष्णुता है। प्लीज सर, यही उनकी सहिष्णुता है। কি অবস্থা দেশের? একদিকে এই যুক্তিটা দিচ্ছে কে? উত্তরপ্রদেশে দাঁড়িয়ে একটি মুসলিম 12 বছরের ছেলে। তার মনে কি রয়েছে যে কোর্ট আদেশ দিক, একটা সময় আসবে যে তারা
সেখানে মন্দির ভেঙে মসজিদ গড়বে, শিক্ষা দরকার নেই। এই কথাটা কেউ বাংলাদেশে গিয়ে বলুক তো উল্টো ভাবে, মানে কোনো হিন্দু ছেলে যদি বাংলাদেশে বলে কি পরিস্থিতি হবে। প্রথম কথা, হিন্দুদের এই শিক্ষা দেওয়াই হয় না যে সে এই কথাটি বাংলাদেশে গিয়ে বলবে, বা বাংলাদেশের কোনো হিন্দু এই কথাটি বলার সাহস বা বিচার কোনোটাই কিন্তু পাবে না। আর যদি সে বাই চান্স এই ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে বলেও দেয়, পরের দিন তার হয়তো মুন্ডুটা দেখা যাবে একখানে, ধরটা দেখা যাবে একখানে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মমতা ব্যানার্জি কিছু বলল না, আবার কিছু বলল, এ নিয়েও কিন্তু রাজনৈতিক মতাদর্শে বিরোধিতা চলছে। অনেকে বলছে যে হিন্দুদের উপর আক্রমণ কোট আনকোট মমতা ব্যানার্জি এই কথাটি কিন্তু বলেননি। কেন বলবেন বলুন তো? যেখানে তার মুসলিম ভোটারের সংখ্যা বেশি এবং যেখানে আমরা জানি বাংলাদেশের প্রচুর মুসলিমদের ভারত এবং বাংলাদেশ দু দেশেরই নাগরিকত্বের কাগজপত্র রয়েছে এবং সেটা পশ্চিমবঙ্গের সংখ্যাটা বেশি, এবং ভোটের সময় এগোলে পরেই তারা ভারতে আসে, ভোট দেয়, আবার তারা বাংলাদেশে গিয়ে নিজেদের জীবিকা নিজেদের পেশার সাথে যুক্ত থাকে। এটা তো চরম বাস্তব ঘটনা, এরকম প্রচুর এভিডেন্স রয়েছে। ভোট ব্যাংকের খাতিরে সে রাগাবেও না, আবার সে দেখছে যে হিন্দু ভোটারও তো কম নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে যেমন আসাম, ত্রিপুরা এবং বাংলা, এরা যেমন একদম বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে, এই সব রাজ্যের মন্ত্রীরা মুখ্যমন্ত্রীরা যদি কিছু না বলে তাহলে মুশকিল। তাই তিনি বিধানসভায় দাঁড়িয়ে, কয়েকদিন আগেও তিনি বলেছিলেন এবং আজকেও বিধানসভায় দাঁড়িয়েও সেই মন্তব্যই করলো যে একটা স্পেশাল টিম শান্তি রক্ষার জন্য পাঠাক ভারত সরকার। শান্তি রক্ষার জন্য স্পেশাল টিম কি করবে? কার সাথে কথা বলবে? মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তী সরকার কোথায় আছেন দিদি? কারণ এরকম কথা বলার চেয়ে মনে হয় না বলাই ভালো। তার চেয়ে বরং অনেক ভালো তিনি আগের দিন বলেছিলেন যে যা করবে সেন্ট্রালি করবে, সেটা মাচ বেটার। আজকে সারাদিন ধরে ত্রিপুরাতেও কিন্তু প্রচুর গন্ডগোল হয়। ত্রিপুরাতে বাংলাদেশ হাই কমিশনারের অফিসের সামনে প্রচুর বিক্ষোভ, প্রচুর গন্ডগোলে সারা দিন অনেক ঘটনাই ঘটে যায় সেখানে। সেটাই হওয়া স্বাভাবিক, কারণ যে দেশে হিন্দুদের নাগরিকত্ব নিয়ে প্রবলেম হচ্ছে, তাদের থাকা নিয়ে প্রবলেম হচ্ছে, গোটা বিশ্বের দরবার থেকে যখন চাপ একদিকে ইসকন এবং একদিকে হিন্দুদের সার্বভৌমত্ব রক্ষা করার, তখন তো এই জিনিস হবে। আজকে আমি টুইটারে কিছু কমেন্ট করছিলাম, অনেকেই লিখেছে যে ভারত সরকার তার দাদাগিরি বন্ধ করুক, বাংলাদেশের সরকার অন্তর্বর্তী সরকার যেভাবে দেশ চালাচ্ছে চলতে দিন। কেন ভারত সরকার নাক গলাচ্ছে এবং কোট আনকোট তারা লিখছে কেন হিন্দু ভারত সরকার আমাদের দেশের কার্যকলাপে নাক গলাচ্ছে। দেখুন, একটা দেশ চলে তার নিজস্ব রিসোর্সে, কেন নাকটা গলাবে না? আমদানি রপ্তানি কি কি করা হয় এবং কোন কোন জিনিস ভারত যদি পুরোপুরি স্টপ করে দেয় বাংলাদেশের অবস্থা কি হবে। আমি একটা এক্সাম্পল দিতে চাই। একটি প্রাইভেট কোম্পানি আদানি পাওয়ার, যার ইলেকট্রিসিটি কয়েকদিন আগে বাকি ছিল, সেই জন্য সেই ভারত সরকার এবং বাংলাদেশের সরকার সবাই কথা বলে সেই ডিউজ মেটানোর জন্য অনেক কিছু সমঝোতা করা হয়। আজকে যদি ভারতের সেই কোম্পানির কাছ থেকে দেশীয় কোম্পানি, কোট আনকোট দেশীয় কোম্পানির কাছ থেকে তোমরা পাওয়ার নিচ্ছ এবং সেই পাওয়ারের ভিত্তিতে তোমার কিছু জায়গা চলছে দিক বন্ধ করে, যে দেশ তোমার ডেভেলপমেন্টের সাথে জড়িত, যে দেশ তোমার ডেভেলপমেন্টে হস্তক্ষেপ করছে বা কোট আনকোট ইনভেস্টমেন্টের সাথে রিলেটেড রয়েছে, আজকে বাংলাদেশ আরেকটা পাওয়ারও নেয় কিছু কিন্তু নেপাল থেকে, এবং সেটা কিন্তু ভারত যদি মাঝখানে বিচ্ছিন্ন করে দেয়, বাংলাদেশের কত অংশ বিচ্ছিন্ন হবে এটাকে অনেকের জানা রয়েছে। নেপালে একটা এরকম সৌরশক্তি জনিত একটা পাওয়ার ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে, যেটা ভারতের মধ্যে দিয়েই পাওয়ারটা যায় হচ্ছে বাংলাদেশে, এবং দুজনের মধ্যে যৌথ ভাবে যোগাযোগ করিয়ে দিয়েছিল ভারত সরকার। যারা বলছেন এই ব্যাপারগুলো দেখে বলবেন, এটা তো গেল খালি পাওয়ার, এরকম অনেক জিনিস রয়েছে। কমেন্টে আমি এটাও পড়ছিলাম যে পূর্ব পাকিস্তান আমরা আবার হতে চাই, ভারত সরকার আমাদেরকে পাকিস্তানের সাথে এক করে দিক। বাহ, এত ক্ষোভ, এত রাগ। আজকে পাকিস্তানে হিন্দু কত পার্সেন্ট রয়েছে এবং পাকিস্তানে হিন্দুদের কি অবস্থা হয়েছে সেটা আমাদের সবার জানা। আপনারা বাংলাদেশকে কি করতে চাইছেন? না, জামাতে ইসলাম এবং কিছু নিষিদ্ধ সংগঠন চায়নায় গিয়ে যে প্ল্যানটি করছে ভারত সরকারের এগেইনস্টে,
যে তারা ভারতবর্ষকে চারিদিক থেকে অ্যাটাক করবে, ইভেন বর্ডারে ড্রোনও উঠছে, এবং কিছু কিছু জায়গার মিডিয়া বলছে বাংলাদেশ সরকার ভারতের সাথে যুদ্ধের জন্য চারিদিক থেকে রেডি। ঠিক এটাই, ফু মারলেই উড়ে যাবে। বাংলাদেশের একটি নিউজ চ্যানেল, যে দিয়ে তার নাম, সে মোটামুটি দেখাচ্ছে মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলছে। সেই নিউজ চ্যানেল এরকমই অবস্থা, ভারত থেকে যে যাই কমেন্ট করেন তিনি সবই মিথ্যা লাগে। আর বাংলাদেশের প্রথম আলো, তার অফিসে ভাঙচুর হয়, কারণ নিউজের সত্যতা দেখায় বলে। বাংলাদেশে হিন্দুদের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব, তাদের অধিকার রক্ষা করার দায়িত্ব কিন্তু সেই দেশের মুসলিমদেরই। এই কথাটা বাংলাদেশের মুসলিমরা কেন বুঝতে পারছে না আমাদের জানা নেই। আজকে ভারতবর্ষে যখন বলা হয় কিছু মুসলিমদেরকে যে তোমরা এই দেশের নয়, ছেড়ে চলে যাও, এটাও খুব বাজে কথা। ঠিক বাংলাদেশেও যদি কেউ হিন্দুদের বলে তোমরা দেশ ছেড়ে চলে যাও, সেটাও উচিত না। এবং সেই কথা যখনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বা আমরা জানতে পারি, আমরা কিন্তু হিন্দুরা মিলেই তাদের প্রোটেস্ট করি এবং ভারতবর্ষে একসাথেই হিন্দু আর মুসলিমের সহাবস্থান হয়। রমজানে এক দুসরেতে বাড়ি যায়, একে অপরের বাড়ি যায়। শিবরাত্রি হোক বা যে কোনো খানটাতে যখন পায়ে হেঁটে হিন্দুরা শিবের মাথায় জল ঢালতে যায়, অনেক জায়গায় মুসলিম বন্ধুরাই কিন্তু জল খাওয়ায়, বাতাসা খাওয়ায়। উল্টোটাও রয়েছে, হজে যখন যায় তখন কিন্তু অনেক হিন্দুরা সেখানে সহযোগিতা করে, অর্থ দিয়ে, বস্ত্র দিয়ে, অনেক কিছু দিয়ে। তো ভারতবর্ষ এটা দেখেই বড় হয়েছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় অবশ্যই প্রবলেম রয়েছে। যতটা হিন্দুরা মুসলিমদের আপন করে নিয়েছে, এটা তো খুব বাস্তব কথা, মুসলিমরা কখনই ততটা আপন করে নেয়নি। আজকে মাদ্রাসা, কটা মাদ্রাসা কোনো সাংগঠনিকভাবে যখন দেশে কোনো বিপত্তি হয় তখন তারা এগিয়ে যায়। কটা মসজিদ থেকে হেল্প আসে, সংখ্যাটা কম, কিন্তু ইসকন থেকে শুরু করে, ভারত সেবাশ্রম থেকে শুরু করে, রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে, এরা কিন্তু সর্বদা দেশে যে কোনো পরিস্থিতিতেই দেশের উপর তারা ঝাঁপিয়ে পড়ে। কারণ মাদ্রাসার কার্যকলাপ রেট করলে পরেই অন্য কিছুই অঙ্কই চলে আসে ভারতবর্ষে। আজকে যে ভিডিওটি ইউপিতে ভাইরাল, যেটা আমি দেখালাম আপনাকে, সেখানে দেখা যাচ্ছে অ্যাঙ্কার বলছে যে আশপাশ দিয়ে 50-60 জন হিন্দুই দাঁড়িয়ে একজন মুসলিম ছেলে 12 বছরের ওই কথাটি বলছে, কেউ কিন্তু কিছু বলছে না। এটাই হচ্ছে হিন্দুদের সহিষ্ণুতা। কিন্তু এই ঘটনায় যদি উল্টো হতো, বাংলাদেশে কোনো হিন্দু ছেলে বলতো যে আমরা মসজিদ ভেঙে মন্দির করব, কি হতো বলুন তো? তার পরিবার জ্বলে যেত। এটাই হচ্ছে মুসলিমদের উগ্রতা। উগ্রতা আর সহিষ্ণুতার মধ্যে কিন্তু তফাৎ থাকছেই। এখনো সময় মনে হয় আছে। ভারতবর্ষ সবসময় সহিষ্ণুভাবেই ঘটনাটাকে দেখতে চায়। তারা লাস্ট মিনিট পর্যন্ত ওয়েট করবে। যদি দেখে একান্ত অপারক হয়ে যাচ্ছে, তখনই গিয়ে তারা কোনো স্টেপ নেবে। কারণ ভারতবর্ষ জানে এই ডিসেম্বরের ঠান্ডাটা পার করে মোটামুটি 20 জানুয়ারি পর্যন্ত যদি এইরকম একটা বর্ডারে বেশি আর্মি ডিপ্লয়েড করে যদি চালিয়ে দেওয়া যায়, ওয়ান্স ডোনাল্ড ট্রাম্প চলে আসার পরে আর কিন্তু নিশ্চিন্ত অনেকটাই ভারত সেখানে স্বস্তি পাবে। চায়না ব্রিক্স সম্মেলনের পরে খুব বেশি ভারতে অ্যাটাকের কথা ভাববেন না। আর বাংলাদেশকে পাকিস্তানের সাথে এক হওয়া বা ভারতে আক্রমণ করার জন্য এই ডিসেম্বর থেকে জানুয়ারি 20 তারিখের মধ্যে এই সময়টাই সবচেয়ে ভয়ঙ্কর সময়। এক তো দেখুন ঠান্ডা মানেই বর্ডারে অসুবিধা হয়, কুয়াশা থাকে, যেখানটাতে ট্রেসপাসিং এর সংখ্যাটা অনেকটা বেড়ে যায়। দ্বিতীয় কথায় এই সময়গুলোতে যেহেতু প্রচন্ড কুয়াশার জন্য রাস্তায় আর্মি বা পুলিশের সংখ্যাটা অনেকটা হলে পরেই গরমের দিনের চেয়ে তো কমে সব দেশে, সেই জন্যই হয়তো সে বর্ডার এরিয়া হোক বা বর্ডারের বাইরেতেও ইল্লিগাল অ্যাক্টিভিটিগুলো কিন্তু বেড়ে যায়। এবং যদি ভারতবর্ষতে তারা আক্রমণ করে এবং আরো আন্দোলনের উত্তাপ বাড়ায় এবং হিন্দু নিধন শুরু করে, যাই হবে ধরে নিন 20 জানুয়ারির আগে। আর ভারতবর্ষ যদি তাদের উপর অ্যাটাক করে কিছু করতে চায়, সেটাও 20 জানুয়ারির আগে। কিন্তু ভারতবর্ষ নিজে থেকে আগে কিছু করবে না যতক্ষণ না বাংলাদেশ করবে। তো সাবধানে থাকুন। আমরা এর আগে একটা লাইভে এসেছিলাম যে বাংলাদেশের হিন্দুরা কেমন আছো তারা জানাও। এবং ভারত সরকার যখন আছে আফগানিস্তানের ঘটনাতে, যখন ভারতবর্ষের সরকার যেভাবে হেল্প করেছিল হিন্দুদের এবং কিছু আফগানরা যারা আসতে চেয়েছিল তাদেরও, এক্ষেত্রেও কিন্তু তাই হবে। ভারতবর্ষ তাদের নিজেদের যে জাতি যারা ভারতবর্ষের প্রাচীনভাবে রয়েছে, ভারতবর্ষ সবসময় কিন্তু যারা হেল্প চায়, যারা অধিকার রক্ষার্থে হেল্প চায়, তাদেরকে বরাবরই হেল্প করে এসছে। হ্যাঁ, কোনো মানুষ অকৃতজ্ঞভাবে তার
অনুদান হিসাবে বলিদানের প্রস্তুতি করে, সেটা তাদের বিচার। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি সবার মধ্যে কিন্তু শেয়ার করে দেবেন।